আমরা দুজনে বসতে পারছি না, একজন বসে একজন দাঁড় করিয়ে আমরা অর্ধেক পয়সাই দেবো। কি হলো, ঘোরা হয়ে গেছে? আপনি ভক্ত না, চুপ করে বসে থাকুন, ডান্ডা মারো ইনকো। মহাদেব। যাওয়ার পথে আমাদের সেকেন্ড হল্ট রাম মন্দির। এখান থেকে আরো 50-60 কিলোমিটার দূরে আছে। চলুন চলুন গিয়ে খেয়ে আসবেন। আমি তো খেয়ে এলাম দই রাবড়ি ব্রেড পাউরুটি। এই যে একজন তো আমাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়েছে। मिर्जापुर का भूमि है, जो मिर्जापुर वेब सीरीज निकला था, मिर्जापुर, जौनपुर, सुल्तानपुर, सब यहाँ। জয় শ্রীরাম। এরকম ভিড় আমাদের ওখানে দুর্গা পুজোতেও অনেক ভিড়ের থেকে কম। আমার এবারের ভিডিওতে কোনো গান পাবেন না, কেননা কপিরাইটের জন্য আমি সমস্ত গানগুলোকে মিউট করে দিয়েছি। 27 তারিখ লোকাল সাইট সিন করার পর আমাদের প্ল্যানিং ছিল 28 তারিখে রাম মন্দির যাওয়ার, মানে অযোধ্যা যাওয়ার। কিন্তু 26 তারিখে দুর্ভাগ্যজনকভাবে আমার আর বৈশাখীর অ্যাক্সিডেন্ট হওয়ায় 26 তারিখের প্ল্যানটাও চলে আসে 27 তারিখের ডেটেই। বাচ্চারা সেই ভোরবেলা আমাদের সঙ্গে বেরিয়ে অবশেষে আমাদের সঙ্গে রাত্রে বাড়ি ফেরে 9টার পর। তারা এতটাই টায়ার্ড ছিল, তাদের দেখে খুবই মায়া হচ্ছিল। আমার ছেলে তো খাওয়ার আগেই ঘুমিয়ে পড়ল। ওদের অবস্থা দেখে খুবই করুণা হচ্ছিল। আমরা ঠিক করলাম আমরা আমাদের রাম মন্দিরে যাওয়ার প্ল্যানিংটাকে একদিন ডিলে করব এবং বাচ্চাদের পরের দিনটা রেস্ট নেওয়ার সুযোগ করে দেব। আমরা প্ল্যান করলাম যে পরের দিন সারনাথ টেম্পল যাব আর নমো ঘাটটা দর্শন করব, আর তারপরের দিনের জন্য থাকবে রাম মন্দির দর্শন এবং হনুমানগড়ি দর্শন। যাচ্ছে লেডি সূর্যা কুমার। আরে লেডি সূর্যা কুমার যাচ্ছে, ডান হাত বাঁ হাত সব দিক দিয়ে মারবে। সাবাস, সূর্য কুমারের খারাপ ফর্ম চলছে, কন্টিনিউস। ও সাবাস সাবাস। এবার রান নেবে না? সবাই সবাই তোমাকে বল করার জন্য উন্মুখ। কত বোলার হ্যাঁ। ওয়াইড ওয়াইড। अच्छा ये मैच के बाहर है। अच्छा तो बोलर इस सच के बोलर के देखे ही बैट्समैन भय পেয়ে গেছে। সারনাথ টেম্পলে আমরা এখানে এন্ট্রি করে নিচ্ছি। বারাণসী থেকে মাত্র 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সারনাথ বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান। প্রায় 2500 বছর আগে বুদ্ধদেব এখানে এসে তার প্রথম উপদেশ দিয়েছিলেন, যা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বারাণসীর এই কোলাহল থেকে দূরে এটি একটি অত্যন্ত শান্ত এবং ঐতিহাসিক স্থান। সারনাথ মন্দিরের ভেতরে গৌতম বুদ্ধের মূর্তি দর্শন করে আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। সারনাথ টেম্পলে এসে আবার ভেতরে ঢুকলাম মন্দির দর্শন করার পর। বুদ্ধদেব বোধগয়াতে বোধিলাভ বা জ্ঞান অর্জন করার পর
সারনাথে এসে প্রথম যে উপদেশটি দিয়েছিলেন তাকে বৌদ্ধ দর্শনের ধর্মচক্র প্রবর্তন সূত্র বলে। উনি তার প্রথম 5 জন শিষ্যকে এই সারনাথে এই উপদেশগুলো দিয়েছিলেন, সেটাই এই মূর্তিগুলোর মাধ্যমে এখানে প্রকাশ করা হচ্ছে। এখানে যে বেলনাকার বস্তু দেখা যাচ্ছে, বৌদ্ধ ধর্ম রীতি অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রতীক এবং যন্ত্র। এগুলোকে প্রার্থনা চক্র বা প্রেয়ার হুইলও বলে। তিব্বতী যে প্যাগোডাগুলো আছে সেই প্যাগোডাগুলো আছে। প্রার্থনা চক্রের বাইরে এবং ভেতরে কাগজের রোলে বৌদ্ধ ধর্মের পবিত্র মন্ত্র ওং মণি পদ্মে হু 1000 বার লেখা থাকে। বৌদ্ধ ধর্ম বিশ্বাস অনুযায়ী এই চক্র যদি একবার ঘোরানো হয়, ফলে এর ভেতরে থাকা মন্ত্র আপনার একবার পাঠ করার সমান পুণ্য লাভ করবেন আপনি। বলবো এই গানের ব্যাপারে আমরা কোন গানে কথা বলছিলাম? না আমি জানতে চাই না, বলবো না, জানতে চাইও না। সামনেই দেখা যাচ্ছে ধামিক স্তূপ। এটি হচ্ছে সারনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্তূপটি চিহ্নিত করে সেই স্থানকে যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যকে শিক্ষাদান করেছিলেন। খোলা মাঠে দেখা পেয়েই সবার মনে পিকনিকের আনন্দ চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা 28 তারিখে লেট করে করে এতটাই লেটে পৌঁছেছিলাম সারনাথ মন্দিরে, যখন সারনাথ মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছিল। আমরা বাকি জায়গাগুলো একবার ঘুরে নিয়ে, মানে মন্দির চত্বর যা জায়গা আছে আমরা ঘুরে নিয়ে আপাতত রিটার্ন করবার কথা ভাবছি অন্যান্য জায়গায়। আপাতত নমো যে ঘাট আছে সেখানে যাব। তার আগে দেখি লাঞ্চ কিছু করা যায় কি না। আমরা আজকে ব্রেকফাস্টই করেছি প্রায় 11:30-12টার পর, তো এখনও লাঞ্চ হয়নি। এটি একটি জাপানি বুদ্ধিস্ট টেম্পল। সারনাথের চত্বরেই হাঁটতে হাঁটতে আমরা এই টেম্পলে পৌঁছে গেছিলাম। लाइव शो বলছিলাম রাত ইভিনিং রাত্রিরে হয় লাইভ শো होता है পুরো एक पिक्चर एक गौतम बुद्ध का जीवनी बताता है পুরো কিভাবে মানে আফগানরা এলো, কিভাবে মোগলরা এলো, কিভাবে ভারতের সংস্কৃতি ধ্বংস হলো, এভরিথিং আমরা এবার দেখি। এখন কি হয়? জিজ্ঞেস করবো এখন লাইভ শোটা नीचे से भी टिकटिक, लेकिन मेरे में पटरी का कलर अलग था, लेकिन ठंडे में कहीं बंद জানতে পারলাম ধামিক স্তূপের এখানে রোজ সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম যে দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকদিন যাবৎ আপাতত লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ আছে। ধামিক স্তূপের পাশেই অবস্থিত এটি একটি জৈন মন্দির। এটি 11তম তীর্থঙ্কর শ্রী শ্রেয়াংশনাথকে উৎসর্গ করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম মন্দিরটির নাম শ্রী দিগম্বর জৈন মন্দির এবং এটি জৈনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র তীর্থস্থান। ভিডিওতে যে অংশটি দেখা যাচ্ছে এটি সারনাথের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এতে লাল ইটের যে ছোট ছোট আয়তাকার বা বর্গাকার কাঠামো দেখা যাচ্ছে, সেগুলিতে মূলত প্রাচীন বৌদ্ধ মঠ এবং ছোট ছোট স্তূপের ভিত্তি তৈরি ছিল। এটি মূল সারনাথ চত্বরের সেই অংশ যেখানে প্রথমে সম্রাট অশোক এবং পরবর্তীতে গুপ্ত বংশের রাজারা বিভিন্ন ধর্মীয় স্থাপত্য নির্মাণ করেছিলেন। এটি সারনাথের অন্যতম বিশেষ দ্রষ্টব্য মিউজিয়াম, সারনাথ মিউজিয়াম। কিন্তু দুর্ভাগ্যবশত সময় অনেক দেরিতে পৌঁছানোর জন্য আমরা কিন্তু মিউজিয়ামে ঢুকতে পারিনি। এই ভিডিওতে সারনাথের যে অংশটিকে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সারনাথের ওয়াট থাই সারনাথ বা থাই মন্দির। এখানকার বিশেষ আকর্ষণ হলো ভগবান বুদ্ধের বিশালাকার মূর্তি, যার দৈর্ঘ্য প্রায় 25 মিটার বা 80 ফিট।
এই মন্দিরটি থাই সরকারের তরফ থেকে 1933 সালে করা হয়েছিল। সেই কারণে মন্দিরটি স্থাপত্যে থাই শৈলীর সুস্পষ্ট প্রভাব দেখা যায়। এই জায়গাটি হলো চৌখণ্ডী স্তূপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বোধগয়া থেকে সারনাথে আসার পর ভগবান বুদ্ধ এখানেই তার 5 জন প্রাক্তন সঙ্গীর সঙ্গে পুনরায় প্রথম মিলিত হন। সন্ধেবেলা আমরা চলে এসেছি নমঘাট। নমঘাটে এবার আমরা এন্ট্রি নিচ্ছি। গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমরা গেছিলাম হচ্ছে সারানাথে, ওখান থেকে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি অটো না পেয়ে ক্যাব বুক করে এলাম। একজন গ্রুপ আগেই চলে এসছে, আমরা পিছিয়ে ছিলাম, আমাদের আরও একটা গ্রুপ পেছনে পড়ে আছে। দেখা যাক ওরা কতক্ষণে আসে। বারাণসী অন্যান্য প্রাচীন ঘাটের তুলনায় নমঘাট অনেক বেশি পরিকল্পিত এবং আধুনিক। আসলে কি বলতো, ওই জায়গাটা তো রাশ এলাকা না, সারানাথ। এখান থেকে আবার অটো পাবো, অসুবিধা হবে না। থ্যাংক ইউ ফর প্রমোটিং মাই চ্যানেল। এটা লাস্টে থাকবে। এই ঘাটের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো ধাতুর তৈরি বিশাল নমস্তে বা হাত জোড় করা ভাস্কর্য। হাওয়াই নেই। এই ঘাট অনেক বেশি খোলামেলা, সুন্দর হাঁটার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, উন্নত মানের ফুড কোর্টেরও ব্যবস্থা আছে। এসে গেছি নমঘাট। অ্যাকচুয়ালি এই নমো মানে প্রণাম আমরা যেটাকে বলি বাংলায়, সে নমো করছে, ঠাকুরকে নমো জানাচ্ছে বা প্রণাম জানাচ্ছে। সেই জেস্টারটাকেই অ্যাকচুয়ালি এটা নাম দিয়ে নমঘাট। খুব সুন্দর লাইটের ব্যবস্থা করেছে, অনেক কিডসদের জন্য, বাচ্চাদের জন্য স্পোর্টস এরকম ছোটোখাটো গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছে। একদম জমজমাট, যে কোনো সিচুয়েশনে একদম জমজমাট করে রাখবে বাচ্চাদের। এই জায়গাটা ঠিক এখানে ঠিক পুজো ব্যাপারটা নয়, মানে এটা একটা বলা উচিত যে পুজোর জন্য যে আধ্যাত্মিকতার জন্য যে বিভিন্ন ঘাট দর্শন করি, এটা সেই রকম ঘাট নয়। এটা বাচ্চাদের আনন্দের জন্য, যেন একটু বাচ্চাদের জন্য একটু রিলিফ। বাবা মার এরম দৌড়োদৌড়ি, আধ্যাত্মিকতার প্রতি ছোটা, ধর্মকে সামনে রেখে এগিয়ে চলা থেকে তাদেরও একটু হাঁস করার জায়গাটা থেকে যেন একটু সাময়িক মুক্তি দেবে এই ঘাট। অসাধারণ সুন্দর বানানো হয়। একদিকে বেনারসে গিয়ে দুজন অপরিচিত বাঙালির মধ্যে পরিচয় পর্ব শুরু হয়েছে সবে, আর উল্টো দিকে বাচ্চারা তাদের প্রিয় মান্নু আঙ্কেলের হাত ধরে এই সুযোগের সদ্ব্যবহার করছে। ইনি হলেন বাচ্চাদের প্রিয় মান্নু আঙ্কেল। ইউটিউব ভিডিওতে যদি গান থাকে বা কোনো মিউজিক থাকে, তার জন্য ইউটিউব প্রত্যেকটি ভিডিওতে কপিরাইট লাগাচ্ছে। সেই জন্য বাধ্য হয়ে যেই জায়গাগুলোতে গান আছে বা মনের আনন্দে আমরা যদি গান গেয়ে ফেলি, সেই সমস্ত জায়গাগুলো পোস্ট করব বলে আমি এডিট করে অডিও পোর্শনটাকে মিউট করে দিচ্ছি। ছেলেদের এই টয় ট্রেনটা করে যখন নিয়ে যাচ্ছিল, এটা যাওয়ার সঙ্গে সঙ্গে উচ্চস্বরে গান বাজছিল, সেই জন্য এই ভিডিওটাকে আমি মিউট করতে বাধ্য হয়েছি। যদিও বাচ্চারা যে কতটা আনন্দ করছিল তাদের এই ভিডিওতে তাদের বহিঃপ্রকাশ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। গান থাকলে তাদের বহিঃপ্রকাশ কিন্তু কোনো অংশে কম হতো না। তাই আমার মনে হয় না ভিডিওতে এই গানটা না দেওয়ার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে।
পাচ্ছি না। বাবা এভাবে হয় নাকি? দুজন বাচ্চার জায়গায় যদি দুজন বড় বসতে চায় এই তো অবস্থা হবে, তারই বই প্রকাশ হচ্ছে। এই উঠতে গিয়ে দুজন আমার পায়ে জাজর লাগলো হাঁটুতে, দুজনের হয় না অ্যাডাল্ট। আমরা বাচ্চা হয়ে গেছি এখন। বাচ্চা হওয়া তো ভালো, আমি এই লাইফটাকে এনজয় করি একদম, এটাই তো এনজয় করা উচিত, লাগে না মা কালী, এটাই তো এনজয় করতে হবে। हम लोग का बच्चा कहाँ है? वो तो सामने गाड़ी में है। तू लागते এসে গেছে ওদের গাড়ি। বাচ্চাদের গাড়িগুলো ঢুকছিল একরাশ আনন্দ আর প্রচুর মিউজিক নিয়ে, তাই এখানটাও আমি আবার মিউট করতে বাধ্য হয়েছি। ঘোড়াগুলো লাগছে পায়ে বলছেন যে চলছে আমাদের ভিডিও, একদম কিন্তু কি অবস্থা দারুণ, যে দারুণ, বসতে পারছি না, আমরা দারুণ, দুজনে দারুণ, বসতে পারছি না। দারুণ, ফিরে যাচ্ছে, একজন ঘোড়া বসে এটা। একজন দাঁড় করিয়ে আমরা অর্ধেক পয়সাই দেবো। দারুণ, দারুণ, এরকম অবস্থা হলে বসা যায় না, গেলে পয়সা নেই। একদম কোনো পয়সা আমরা দেবো না, উল্টা পয়সা নেবো। নেবো নেবো। আমরা বড়রাও বাচ্চা হয়ে গেছিলাম এবং খুব আনন্দ করছিলাম। অসাধারণ অনুভূতি লাগছিল, যেন হঠাৎ করে নিজেদের ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলায় হয়তো এইসব রাইড আমরা চড়তে পারিনি, কিন্তু হঠাৎ করেই যেন ছোট হয়ে এক অনাবিল আনন্দের অধিকারী হচ্ছিলাম আমরা এই সময়। ওদের নামিয়ে দিয়েছে। দারুণ, কি হলো, ঘোরা হয়ে গেছে? पेमेंट दे रहा है भैया, पेमेंट दे रहा है। এই তাহলে বাদ খ্যাপচা হয়ে যাবে, হাত খ্যাপচা হবে। তোর লাগলো তো, দেখেছিস? আমাদের অবস্থা দেখো, সব এক এক করে গাড়িতে উঠছে, কিন্তু আমরা সেরকম ভাবে বসে আছি 1.5 জন, দুজনের সিটে 1.5 জন। হ্যাঁ, কি অবস্থা। আমরা পেমেন্ট করব না। ঘোড়ার গাড়ি চড়তে চড়তে রাত্রের আলোয় ব্রিজটাকে অসাধারণ লাগছিল, আর তার লাইট পড়ছিল যখন গঙ্গায়, একদম নয়নাভিরাম একটা দৃশ্য সৃষ্টি করছিল। সে যেন এক মায়াবী পরিবেশ, এবং এই পরিবেশ থেকে মন কোনোভাবেই বেরিয়ে আসতে চাইছিল না। মনে হচ্ছিল এই সময় যেন চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। না না, সেটা যাবে না, এত কম স্পিডে চলছে তো। 8-10 ম্যাক্সিমাম 12।
চলো চলো না মনে তো অন্য অবশেষে বাচ্চাদের রাইড আজকের মতো এখানে সম্পূর্ণ হলো। ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে। জাস্ট বলা বলি করছিলাম, আমরা যখন ফেরবো ট্রেনে করে, আমাদের ট্রেনও এখান দিয়েই যাবে, তখন এখান থেকে কিন্তু আমরা নমঘাটের একটা ছবি তুলবো বা ভিডিও করব। আমরা সেটা করতে পেরেছিলাম, ছবি ভিডিও দুটোই তুলতে পেরেছিলাম। এই সমস্ত তথ্য থাকবে পরের ভিডিওতে আমরা যখন বাড়ি যাই। এরপর এখান থেকে বেরিয়ে ডিনার করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম, কারণ তার পরের দিনই যাবো আমরা রামলালার কাছে। कलकत्ता कलकत्ता माँ काली का प्रकोप प्रकोप माँ काली कालीघाट का माँ काली का प्रकोप काली घाटे तो चोर दक्षिणेश्वर माँ काली हमार मेरे सपने में आई थी, बहुत दिन पहले आई थी। बहुत साल का पहला আপনি ভক্ত না, চুপ করে বসে থাকুন, ডান্ডা মারো ইনকো। আমার বাবা কত ছেলেরা আছে জানেন আমার, আপনি দেখতে পাচ্ছেন আছে। হ্যাঁ, এত বলার সময় থাকে নাকি বাবার কাছে? বাবা ঝাড়ি মেরে দেবে। বাচ্চা মিঠু একবার উকি মারে দিকে মিঠুকে ডাকতেই বাবা বাগরুদ্ধ হলেন। দাদা উকিটা মার না, বাবা আসেন। ভুল গয়ে আচ্ছা আজ বেনারস থেকে বেরিয়ে আমরা রাম মন্দির যাব। কিছুক্ষণের মধ্যেই সবাই বেরোবে, আমরা রেডি। আমরা একটু বাইরে বেরোচ্ছি, গাড়ি আসবে, গাড়িতে করে আমরা রাম মন্দির যাবো। মহাদেব हम लोग अभी निकल चुके हैं, আমরা এখন বেরিয়ে গেছি অযোধ্যার জন্য। ড্রাইভার দাদা বললেন যে মিনিমাম 4.5-5 ঘন্টা লাগবে। আমাদের বেরোনোর কথা ছিল 5:30-6টা, এখন বাজে 8টা। ঠিক আছে, তো ভালো, নিজেদের গাড়ি আছে, নিজেরাই থাকবো, এতে সমস্যা কম। কিন্তু লাইন তো লাইন হবে, সেই গাড়িতেই ফিরবো। হয়তো একটু রাত হবে, কিন্তু আলটিমেট যেটা গোল যে অযোধ্যার রাম মন্দির, সেটা আমরা আজকে কভার করতে পারবো এবং চাই যেন নির্বিঘ্নে কভার করতে পারি। জয় বজরংবলী, জয় বজরংবলী। ওয়ে টু অযোধ্যা। আমরা বানারস থেকে চালু করেছি, এখন অযোধ্যার দিকে দৌড়চ্ছি। গাড়ি ছুটে চলেছে, কতক্ষণে পৌঁছবো জানি না। একটু আগে বেশ কিছুক্ষণের জন্য গাড়ি আটকে ছিল রাস্তায়, তো আবার আমরা গাড়ি বেরিয়ে গেছে। আমরা প্রথমে এক্সপেক্ট করছিলাম 10টায় পৌঁছবো, তারপর লেট হওয়াতে সেটা 11টা থেকে 11:30-12টা হলো। এখন মনে হচ্ছে আমরা 1টার আগে পৌঁছতে পারবো না। এখন অলরেডি 10টা বাজে, 1টা-1:30 বেজে গেলে মন্দির ক্লোজ হবে, তারপর আবার 2টোর পর থেকে চালু হবে। তারপর মন্দির এবং হনুমান গাড়ি ক্লোজ করে আমরা হয়তো বেরোতে বেরোতে 6টা-7টা বাজবে, মানে বাড়ি ফিরতে ফিরতে হয়তো 12টা। কিন্তু ভালো এক্সপিরিয়েন্স, আপাতত ভালোই লাগছে। প্রথম দিকে শুরু যে হয়েছে, যে ফ্রেশনেস আছে, এখন সবই ভালো লাগছে। দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে। ফেরার সময় কী হবে আলাদা ব্যাপার, কিন্তু এই ভিউ দেখতে দেখতে কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালোই, খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমরা শহরে থাকি তো, তা সেখানে সেই ইট কাঠ পাথরের জঙ্গলে থেকে থেকে এই সবুজ আমাদের চোখকে, কিন্তু সবুজ আমাদের চোখের প্রতি নয়নবিরাম। অ্যাকচুয়ালি এটা আমাদের চোখের ওষুধও। সেই আমরা ছুটে চলেছি সেই সবুজের মধ্যে দিয়ে আদি পুরুষের মন্দিরের দিকে, রাম লাল্লার মন্দিরের কাছে, অযোধ্যা শ্রীরাম মন্দিরের কাছে।
যাওয়ার পথে আমাদের সেকেন্ড হল্ট। রাম মন্দির এখান থেকে আরও 50-60 কিলোমিটার দূরে আছে। আমরা হাইওয়ে ছেড়ে ভেতরে ঢুকে গেছি। প্রথমে হনুমান গাড়ি যাবে, গাড়ি তারপর হচ্ছে রাম মন্দির যাবে। সেকেন্ড হল্ট আমার ছেড়েলে এখনও গাড়িতে, ওকে অনেকবার বলা হয়েছে আমরা খাচ্ছি না, এরকম কোনো ব্যাপার নয় যে খেতে হবে না, কিন্তু ও এখনও খায়নি। এই যে সব রয়েছে। খাওয়া দাওয়া করেছেন? না, খেতে দিলে কোথায় খাবো? চলুন চলুন গিয়ে খেয়ে আসবেন। আমি তো খেয়ে এলাম দই রাবড়ি, ব্রেড, পাউরুটি, আলু পরোটা, সব আছে A to Z, যা লাগবে খালি খেতে হবে, মন ভরে খেতে হবে, পেট ভরে খেতে হবে। না, মন ভরেও খেতে হবে। অনেক সময় পেট ভরে গেলেও মন ভরে না। ভরে গেছে, ভেরি গুড। এবার ছেলেকে দেখি কি বলে। এই যে একজন তো আমাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে পড়েছে। এর কি অবস্থা কে জানে। ইনি রাম মন্দির যাচ্ছেন না কোন মন্দির যাচ্ছেন। হয়েছে সবাই শুনেছিলেন। আমার খালি সবাই মাথার পট্টিটা দেখেই ভাবছেন কি হয়েছে। বৈশাখীর আমার থেকেও খারাপ অবস্থা ছিল, মাথা পুরো ফুলে ছিল। তাছাড়াও এখানটা দেখুন এবার। ও সেই জন্য এখন সানগ্লাস পরে এরপরে সারাদিন সারা সময় একটা কাটাচ্ছে। আমার হয়তো ফেটে ফুটে গেছে, কেটে গেছে, কিন্তু ওর কষ্টটাও কোনো অংশে কম নয়, বরং ওর এফেক্টটা যেন বেশি বোঝা যাচ্ছে। তাতে কিছু অসুবিধে নেই, মানুষ একই আছে। রূপ পাল্টালো তো কী হলো, মানুষ সেই একই আছে। আমরা একই আছি, হ্যাঁ, একসঙ্গেই থাকবো। লাভ ইউ। মুখ ফুলে গেছে, হ্যাঁ, গাল ফুলে গেছে, হ্যাঁ। একটা পোর্শন বেঁকে গেছে, মুখের এসব সব ফুলে গেছে, প্রচণ্ড পেন রয়েছে। ওষুধ খেয়ে চলছে, তাই তো? हाँ ঠিক আছে, চলো। फिर भी हम खुश हैं, एंजॉय कर रहे हैं। কাকে বলছে হিন্দিতে? यूपी में आके हिंदुस्तानी हो गए। हम हिंदुस्तानी ही थे, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। लैंग्वेज चेंज हो गई। ঠিক আছে, চলো আবার কথা বলছি। রিক্সাটা কে বলবে? ওটা রিক্সা নাকি? ওটা কোনো রিক্সাই না। ও তো লাঠি নিয়ে যাচ্ছে, দেখো লাঠি রয়েছে মাঝ বরাবর। তাহলে রিক্সা বসবে কোথায় লোক? ও পার্সোনাল জিনিসপত্র এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায় হয়তো। আবার জার্নি স্টার্ট হয়ে গেছে। আর 66 কিলোমিটার আমি দেখলাম এক্ষুনি ম্যাপে। কিন্তু রাস্তা বোধহয় খুব একটা ভালো না, কেন এতটা এই রাস্তাটা আমরা কিন্তু খুব সুইফটলি এসেছি। যে 230 কিলোমিটার 25 কিলোমিটার, তার মধ্যে 160 কিলোমিটার খুব সুইফটলি এসেছি। সামনে 66 কিলোমিটারের জন্য টাইম দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। জানি না সামনে রাস্তা খারাপ কিনা, কিন্তু আপাতত রাস্তা ভালোই আছে। হতে পারে প্যাসেজ ছোট হয়ে যাবে, জ্যাম থাকবে। नहीं, हाईवे से हम लोग आए हैं। नया हम लोग बाहर आए हैं। मोदी जी ने ये नया निर्माण करा दिया है। वाराणसी टू लखनऊ रोड था वो। ये मिर्जापुर का भूमि है, जो मिर्जापुर वेब सीरीज निकला था। मिर्जापुर, और आई तो वही जौनपुर, निकल जाएंगे मिर्जापुर, सुल्तानपुर, सब यहाँ पे ही है। मतलब यहाँ के बेस करके ही शूटिंग हुआ था। वो निकल जाएंगे वैसे मिर्जापुर तक, जौनपुर। আমরা অযোধ্যায় পৌঁছানোর পর বাস স্ট্যান্ডে পার্কিং করে সেখান থেকে টোটো নিয়ে হনুমানগাড়ির কাছে পৌঁছলাম। আমরা অযোধ্যায় ঢুকে গেছি, এখন আমরা চলেছি হনুমানগাড়ির দিকে। সবাই আমরা গিয়ে চলেছি হনুমানগাড়ির দিকে। দেখে বাবু, হনুমানগাড়ির দিকে চলছি। তারপর থেকে আমরা যাব রাম মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অযোধ্যায় ভগবান রামের দর্শনের আগে হনুমানজির আশীর্বাদ এবং অনুমতির অবশ্যই প্রয়োজন। তাই আমরা এখন চলেছি হনুমানগাড়িতে। যখন মনে হচ্ছে যে আমরা অযোধ্যার মধ্যে দিয়ে হাঁটছি, যেখানে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ছিল বা দশরথ ছিল, তারা এখান দিয়ে হাঁটাচলা করতো। রাস্তা হয়তো অন্য ছিল, সেই সময়কার জায়গা হয়তো অন্যরকম ছিল, কিন্তু তাদের জায়গার অস্তিত্ব ছিল এবং সেখানে তারা থাকতো। বা সীতা হয়তো এখানে থাকতো, প্রজারা তাদের জন্য রথে করে যখন রাম, লক্ষ্মণ বা সীতা যেত তাদের জন্য অপেক্ষা করতো।
তাদেরকে শ্রদ্ধা জানাতো, ভালোবাসা জানাতো, ভাবতেই কেমন একটা শিহরণ জাগছে। আমরা এবার হনুমান গাড়িতে ঢুকবো, সামনেই নাকি गेट আছে। यही जगह है, यहाँ से गुजरना पड़ेगा हमें। हम गुज रहे हैं अभी हनुमानगढ़ी में। হনুমানগড়ি হিন্দুদের একটা অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক মন্দির। মন্দিরটির স্থাপত্য অনেকটা কেল্লার মতো, এটিকে দেখতে অনেকটা চতুষ্কোণ দুর্গের মতো। হনুমানগড়ির দিকে আমরা ঢুকে গেছি, দেখা যাক কতটা ভেতরে। এখানে প্রসাদ মিষ্টির জায়গা, প্রসাদ কিনে হয়তো দেওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম লঙ্কা জয়ের পর যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমানজি এই স্থানে একটি গুহার মধ্যে বসবাস করা শুরু করেন, যাতে তিনি রামকোট, বর্তমানে যা শ্রীরামের জন্মস্থান বা জন্মভূমি অযোধ্যা, সেই জায়গাটিকে রক্ষা করতে পারেন। এই কারণে তাকে অযোধ্যার দ্বারপাল বা রক্ষাকর্তা হিসেবেও চিহ্নিত করা আছে বিভিন্ন জায়গায়। হনুমানগড়ি মন্দির में हम आ चुके हैं। হিন্দি কেন বলছো? হনুমানগড়ি মন্দিরে আমরা ঢুকে গেছি। যাক, আমি যেরকম ভিড় এক্সপেক্ট করছিলাম সেরকম ভিড় নয়, বেশি ভিড় নয়। এরকম ভিড় আমাদের ওখানে দুর্গা পুজোতেও অনেক ভিড়ের থেকে কম। ঠিক আছে, আমরা হনুমানগড়ির সামনের একটি দোকান থেকে হনুমানজির জন্য নিবেদিত প্রসাদ এবং তার ফুলের মালা কিনে নিলাম। জয় হনুমান। বাবু ছোটটাই ঢুকো না, ছোটটাই ঢুকো না, এটা দিয়ে চলো, এটা সরু। জয় শ্রীরাম। ঠিক আছে, জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা সবাই হনুমানজি আর রামের জয়ধ্বনি করতে করতে আস্তে আস্তে হনুমানগড়ির মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। জয় শ্রীরাম। এখানের মন্দিরের মূল গর্ভগৃহে হনুমানজির একটি বিশেষ মূর্তি রয়েছে, জয় শ্রীরাম। যেখানে মা অঞ্জনীর কোলে বালক হনুমান বসে আছেন। এই রূপটি বাৎসল্য রসের প্রতীক। জয় শ্রীরাম। 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 इधर से चलो बाबू, देखे देखे चलो। अच्छा चलो एगिए चलो, एखान থেকে চলো, লাইনে চলো। মূল মন্দিরের কাছাকাছি পৌঁছে বুঝতে পারলাম যে আমরা ভুল লাইনে ঢুকে পড়েছি। আমরা যে লাইনটা দিয়ে ঢুকেছি সেখান দিয়ে হনুমানজির মূর্তিকে সাইড থেকে দেখা যায়, কিন্তু এত ভিড়ে হওয়ার জন্য আমরা সাইড থেকে ওনাকে দর্শন করতে পারলাম না। বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় সামনে এটা ওরা তো ঠিক 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 এত দূর অবধি এসে হনুমানজির দর্শন করব না, তা কি কখনো হতে পারে? তাই মূল মন্দিরকে চক্কর লাগিয়ে
আমরা সরাসরি এবার পৌঁছে গেলাম সেই গেটে যেখান দিয়ে সরাসরি হনুমানজিকে সামনে থেকে দেখা যায়। হনুমানজির রূপ সামনে থেকে দেখতে পেয়ে মন তৃপ্ত হয়ে গেল। অসাধারণ এক অনুভূতি হচ্ছিল, যা বলে প্রকাশ করা সম্ভব নয়। এবার অযোধ্যা রাম মন্দিরের দিকে এগিয়ে চলেছি। হনুমানগড়ি আমরা যখন ঢুকলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু তারপর যখন বেরোলাম প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা এক্সপেক্ট করছি এই জিনিসটা আমাদের রাম মন্দিরের সঙ্গেও যেন হয়। রাম মন্দির যেন আমাদের প্রচুর ভিড়ে পড়তে না হয়, যদিও এটা এক্সপেক্টেড ওখানে ভিড় হবে, তবু ভগবানকে দর্শন করতে যাচ্ছি, একটু ভিড় তো হবে। প্রেক্ষাগৃহ মন্দির ঢোকার আগে জুতো, ফোন, সমস্ত কিছু রাখার জায়গা এবং মোস্ট প্রবলি আমরা রাম মন্দিরের প্যাসেজে ঢুকে পড়েছি। কিন্তু আছে, ভগবান রাম যখন অযোধ্যার রাজ সিংহাসনে বসেন তখন তিনি কিষ্কিন্ধা রাজ এবং তার পরম বন্ধু সুগ্রীবকে থাকার জন্য দুর্গটি উপহার দেন। ওই যে দূরে রাম মন্দির দেখা যাচ্ছে। অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। বিশ্বাস করা হয় মন্দিরটি ঠিক সেই স্থানেই নির্মিত হয়েছে যেখানে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। আমরা বেশি দূর নিয়ে যেতে পারবো না, সামনেই কোথাও হয়তো আমাদের মোবাইল, ব্যাগ সমস্ত কিছু রেখে যেতে। দেখা যাক কত দূর যাওয়া যায় এরমভাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম মন্দিরটির দৈর্ঘ্য 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। এটি একটি ত্রিস্তরীয় কাঠামো। রাম মন্দিরের ভেতরে আমরা এখান দিয়ে এন্ট্রি নিলাম, যে সামনের বড় প্যাসেজ। এই মন্দিরটিতে 392টি স্তম্ভ এবং 44টা দরজা রয়েছে। সিংহদ্বার দিয়ে গিয়ে প্রবেশের পর 32টি সিঁড়ি অতিক্রম করে মূল মন্দিরে পৌঁছল। রাম মন্দিরটি নির্মাণে কোনো লোহার ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে। এখানেই আমাদের ফোন রাখতে হবে। এবার তাহলে ভিডিও করছি না, এখন জমা করার প্রয়োজন। গর্ভগৃহে 5 বছরের বালক রূপে ভগবান রামের একটি অপূর্ব মূর্তি রয়েছে। এটি কৃষ্ণশিলা বা কালো পাথর দিয়ে তৈরি এবং এর উচ্চতা প্রায় 51 ইঞ্চি। আমাদের রাম মন্দির দর্শন সম্পূর্ণ হয়েছে। এবার আমরা ফোন নিয়ে নিলাম, যেটা জমা করা হয়েছে। এবার জুতো পরবো, তারপর বাইরে যাবো, তাই তো? তাহলে আমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আমরা মন্দিরের বাইরে বেরোবো। আমরা রাম মন্দির সম্পূর্ণভাবে দেখে নিয়েছি। কি বাকি কেমন দেখলে রাম মন্দির? অনেক ভালো। রামকে দেখতে পেয়েছো ভালোভাবে? সবাই রাম মন্দির খুব ভালোভাবে দেখে নিয়েছে। রাম মন্দির রামকে কেমন দেখলে? প্রভুকে কেমন দেখলে? ভালো লেগেছে? বাবান ভালো করে দেখতে পেরেছি। আমি তো অনেকটা সময় রামকে দেখলাম। রাম মন্দির থেকে বেরিয়ে আসার মুহূর্তে দেখতে পেলাম সোনায় তৈরি রামের একটা মূর্তি। এই সোনা খচিত মূর্তিটি উপহার দেওয়া হয়েছিল এবং ঘটনাচক্রে জানতে পারলাম 2025 সালের ডিসেম্বর মাসে বিশেষ সুরক্ষার সাথে মূর্তিটিকে বেঙ্গালুরু থেকে অযোধ্যার রাম মন্দিরে স্থাপন করা হয়। মন্দির থেকে বাইরের দিকে বেরোতেই দেখতে পেলাম সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। সেখানে লোকেরা আস্তে আস্তে ভিড় জড়ো করে দাঁড়াচ্ছে বা বসার সিট গ্রহণ করছে। সৎসঙ্গের ডান দিকে দেখলাম যে ভোগ প্রসাদ বিলি হচ্ছে, কিন্তু প্রচুর ভিড় হওয়ার জন্য এবং আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা আর সে লাইনে না দাঁড়িয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। রাম মন্দির থেকে বেরিয়ে আমরা প্রত্যেকে কিছুটা করে খাবার খেয়ে নিলাম, কেন আজকে সারাদিন আমরা প্রত্যেকেই উপবাসী ছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা গাড়ি ভাড়া করে চললাম অযোধ্যা ঘাটে, আর রাস্তাতেই পড়ল লতা মঙ্গেশকর চক। আমাদের গাড়ি লতা মঙ্গেশকর চকের নিকটেই দাঁড় করল। এখান থেকেই আমরা হেঁটে হেঁটে এবার অযোধ্যা ঘাটের দিকে এগিয়ে যাব। ভালো বললেন। এখন আমরা অযোধ্যা ঘাটে যাচ্ছি। চলুন, হয়তো কোনোদিন রাম এখানে খেলেছিল,
হয়তো, চলুন দেখি। অযোধ্যা ঘাটে গিয়ে দেখলাম যে সন্ধেবেলার গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আমরা কিছুটা সময় বার করে দাঁড়িয়ে এই গঙ্গা আরতি দর্শন করলাম। ধূপ ধুনোর গন্ধে, ঘন্টার আওয়াজে সে এক মোহময় পরিবেশ তৈরি হয়েছিল চারিদিকে। আরতি দেখার পর আমরা এসে দাঁড়ালাম ঐতিহাসিক সরয়ূ নদীর ধারে। বিশ্বাস করা হয় যে মর্তে নিজের লীলা সংবরণ করার সময় ভগবান রাম এই নদীতেই জল সমাধি গ্রহণ করেছিল। তাই হিন্দুদের কাছে এই নদী অর্থাৎ সরয়ূ নদী মুক্তি লাভের একটি পথ। প্রাচীন ঋগ্বেদ এবং অথর্ব বেদেও এই নদীর উল্লেখ পাওয়া যায়, যা এর হাজার হাজার প্রাচীন সভ্যতার প্রমাণ দেয়। অবশেষে অযোধ্যা ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরতি পথে গাড়ি ধরে এবার ফিরে চললাম আমাদের সেই বাস স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। ফিরতি পথে আস্তে আস্তে দেখলাম বিভিন্ন দেয়ালে রামের জীবনী চক্র অঙ্কন করা হয়েছে। অযোধ্যা থেকে আমরা বেরিয়ে গেছি। লতা মঙ্গেশকর চক দেখে, অযোধ্যা ঘাট দেখে, অযোধ্যার ঘাটের আরতি দেখে, ওখানে জিনিস কেনাকাটা করে আজকের মতো আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হলো। আমাদের মোটামুটি বারাণসী প্রায় ঘোরাই হয়ে গেছে, কিন্তু আসল জিনিসটা কি মানে কাশির হচ্ছে খাবার এক্সপ্লোর করা হয়নি, হচ্ছে বোটটায় চড়া হয়নি, সেটা আমরা কালকে এক্সপ্লোর করার প্ল্যান করছি বলেই আমাদের কিন্তু এবারের বেনারস যাত্রা সম্পূর্ণ হবে। আমরা ভালোই ঘুরেছি, কিছু কিছু সমস্যা হয়েছে, সেগুলো বাদ কিছু কিছু অবস্থাটা বাধা যাচ্ছে, কিন্তু সেগুলো বাদ দিয়েও আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম। আজকের মতো আমার মনে হচ্ছে ভ্রমণের পরিসমাপ্তি এখানেই ঘটছে, কিন্তু এবার আমরা গাড়িতে উঠবো এবং এখান থেকে আমাদের গাড়িতে যেতে 4.5 থেকে 5 ঘন্টা লাগবে কম করে। পার্কিং থেকে গাড়িতে চড়ে আমরা বেরিয়ে পড়লাম বারাণসীতে থাকা আমাদের আবাসস্থলের উদ্দেশ্যে। বারাণসী তৃতীয় এবং চতুর্থ দিনের গল্প আপাতত এখানেই শেষ। এই বারাণসী ঘোরা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, এখনো অনেক জায়গা আমরা এক্সপ্লোর করব। সেই জায়গা সম্বন্ধে জানতে এবং নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা খুব শীঘ্রই আসছি ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে। দেহ ক্লান্ত ছিল, মন পরিশ্রান্ত ছিল, তার মধ্যেও আনন্দ করতে করতে আমরা আজকের জন্য বাড়ির পথ ধরলাম। If you like this video, kindly like, share and subscribe.